আজ জোহর এখানে ইনশাআল্লাহ জানাজা নামাজটা হচ্ছে, এরপরে চ্যানেল আই দুটোর সময় তারপরে ইনশাআল্লাহ বড় অবস্থা আমরা আমাদের বেস্ট গাইছে আমরা চেষ্টা করেছি, আপনারা সবাই দেখেছেন। এখন তো মনে করেন যে আর কি বলবো, মনে করেন হ্যাঁ তো আর মানুষের কাছে থাকে না। তো আমরা একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা মন থেকে দোয়া করবেন। এরকম একটা মানুষ মানে বিদেশ থেকে মানে সবাই পুরোনো বিশ্বাস কানতে 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 মানে গতকাল রাত আর মানে কালকে মানে পরশুদিন সারাদিন ঘুমাতে পারিনি। কালকে আমি কোথাও যাইনি, আমার পিকনিক ছিল, আমার একটা স্টেজ শো ছিল, কোথাও যাইনি। ওদের ছোট ভাইদের পাঠাইছে এবং ওদেরকে আমি তাড়াতাড়ি টেক আপ করে বললাম জয়কে টেক আপ তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসছে ওরা। এবং সারাটা রাত 1টার সময় যখন গেলাম যে না ডাক্তার বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গান গুলো কিন্তু ফেল করে গেছে, তো আর 2-3 ঘন্টা হয়তো মনে হয় সার্ভাইভ করতে পারে। তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডি হচ্ছে, এমন সময় কোন একটা বিষয়ে ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থেকে যেটা মানে দম করে যায়, তখন আমরা আবার সবাই চলে আসলাম। আবার যাই হোক আমরা আজকে শুটিং ছিলাম, শুটিং করে আসছি, সকাল থেকে শুটিং করতেছি। আমি খুব সিনিয়র আর্টিস্টরা ছিল এখানে, তো আমি আবার চলে আসছি এখানে। তো আর এখানে সাগর ভাইয়ের সাথে কথা কন্টিনিউ আসছি। তো চ্যানেলে সাগর ভাই যথেষ্ট আমাদের সহযোগিতা করে থাকেন। প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে তেপান্তরের কথা বলবো আমি স্পেশালি, এবং বাচ্চাদের প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন মানে আমার সাথে যারা ছিল এই 3-4 দিন, মানে প্রত্যেকটা সাংবাদিকরা মানে আমার ভাই ব্রাদাররা বলে বোঝাতে পারবো না। আমি প্রত্যেকের নামই বলে ফেললাম। মানে আমি কৃতজ্ঞতা জানাই চ্যানেলের সাগর ভাইকে, আমি কৃতজ্ঞতা জানাই আমার আলমগীর ভাই, সোলানো ভাইকে এবং আমার টোটাল ক্যাবিনেটকে। মানে কয়েকজন বাইরে আছে দেশে। তো যাই হোক আপনারা তো আছেন ইনশাল্লাহ, আপনারা আসছেন অনেক, আমরা কৃতজ্ঞতা জানাই। সদস্যরা কি আছে ছিল মনে আছে, সারাক্ষণই একসাথে ছিলাম। জোহর এখানে ইনশাআল্লাহ জানাজা নামাজটা হচ্ছে, এরপরে চ্যানেল আই দুটোর সময় তারপরে ইনশাআল্লাহ বড় অবস্থা আমরা আমাদের বেস্ট গাইছে আমরা চেষ্টা করেছি, আপনারা সবাই দেখেছেন। এখন তো মনে করেন যে আর কি বলবো, মনে করেন হ্যাঁ তো আর মানুষের কাছে থাকে না। তো আমরা একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা মন থেকে দোয়া করবেন। এরকম একটা মানুষ মানে বিদেশ থেকে মানে সবাই পুরোনো বিশ্বাস কানতে 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 মানে গতকাল রাত আর মানে কালকে মানে পরশুদিন সারাদিন ঘুমাতে পারিনি। কালকে আমি কোথাও যাইনি, আমার পিকনিক ছিল, আমার একটা স্টেজ শো ছিল, কোথাও যাইনি। ওদের ছোট ভাইদের পাঠাইছে এবং ওদেরকে আমি তাড়াতাড়ি টেক আপ করে বললাম জয়কে টেক আপ তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসছে ওরা। এবং সারাটা রাত 1টার সময় যখন গেলাম যে না ডাক্তার বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গান গুলো কিন্তু ফেল করে গেছে, তো আর 2-3 ঘন্টা হয়তো মনে হয় সার্ভাইভ করতে পারে। তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডি হচ্ছে, এমন সময় কোন একটা বিষয়ে ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থেকে যেটা মানে দম করে যায়, তখন আমরা আবার সবাই চলে আসলাম। আবার যাই হোক আমরা আজকে শুটিং ছিলাম, শুটিং করে আসছি, সকাল থেকে শুটিং করতেছি। আমি খুব সিনিয়র আর্টিস্টরা ছিল এখানে, তো আমি আবার চলে আসছি এখানে। তো আর এখানে সাগর ভাইয়ের সাথে কথা কন্টিনিউ আসছি। তো চ্যানেলে সাগর ভাই যথেষ্ট আমাদের সহযোগিতা করে থাকেন। প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে তেপান্তরের কথা বলবো আমি স্পেশালি, এবং বাচ্চাদের প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন মানে আমার সাথে যারা ছিল এই 3-4 দিন, মানে প্রত্যেকটা সাংবাদিকরা মানে আমার ভাই ব্রাদাররা বলে বোঝাতে পারবো না। আমি প্রত্যেকের নামই বলে ফেললাম। মানে আমি কৃতজ্ঞতা জানাই চ্যানেলের সাগর ভাইকে, আমি কৃতজ্ঞতা জানাই আমার আলমগীর ভাই, সোলানো ভাইকে এবং আমার টোটাল ক্যাবিনেটকে। মানে কয়েকজন বাইরে আছে দেশে। তো যাই হোক আপনারা তো আছেন ইনশাল্লাহ, আপনারা আসছেন অনেক, আমরা কৃতজ্ঞতা জানাই। সদস্যরা কি আছে ছিল মনে আছে, সারাক্ষণই একসাথে ছিলাম। জবে একটু জানতে চাই, যেহেতু অঞ্জনা মারা গেছে, ওনাকে নিয়ে নির্বাচনও করা হয়েছিল, যদি একটু। আসলে অঞ্জনা আপু এমন একজন মানুষ ছিলেন, তার কোনো এনিমি ছিল না ইন্ডাস্ট্রিতে, সবাই তার বন্ধু, জুনিয়ররাও তার বন্ধু, সিনিয়ররা তার বন্ধু, এমন ছিল আর কি সম্পর্ক। আর আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল অ্যাকচুয়ালি তার, আমরা যতদিন ইন্ডাস্ট্রিতে আছি আমরা কখনো তার ভাইদেরকে দেখি নাই, আপন ভাই দেখি নাই।
বাট সে আমাকে ভাইয়ের মতো ভালোবাসতো। কখনো যদি তার সাথে যদি কোনো আমার একটা মাসে প্রতি মাসেই 10 থেকে 15 দিন শুধু তার সাথে শুধু ঝগড়াই ভাবতো। হ্যাঁ, মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ছিল, যদি তার কারোর উপরে যদি রাগ হতো, জেদ হতো, সে আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে জেদটা ঝাড়তো। বিষয়টা এরকম, সারাদিন কি করলো, কার সঙ্গে কি হলো, কে কি বললো, এটা সে রাত 12টা 1টার পরে সে আমাকে ফোন দিত, ফোন দিয়ে সে ডিসকাস করতো। এরকম অনেক দিন গেছে দুজনের। লাস্ট 15 দিন আগেও আমরা দুজনে শো করলাম, এই যে মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামারাস লুকসের 2024-এর। আমরা দুজনেই বিচারক ছিলাম, এই এফডিসি ফ্লোরেই ছিল। ফাইনালে সে যেতে পারেনি, অসুস্থ ছিল। আবার আমাদের দুজনের ভিতরে ভালোবাসাটা এত স্ট্রং ছিল, তারপরেও এই শিল্পী সমিতি কেন্দ্রিক করতে গিয়ে লাস্ট ইলেকশনে দুজনেই, আমিও জানি না সে সাংগঠনিক পদে দাঁড়াচ্ছে, সেও জানে না। অথচ আমরা আগের দিন রাতেও কত প্ল্যানিং, শিল্পী সমিতি নিয়ে কত প্ল্যানিং, ইলেকশন নিয়ে কত প্ল্যানিং, কিন্তু যখন নমিনেশন ফর্ম জমা দিতে আসলাম দেখলাম একজন আরেকজনের এগেনস্টে দাঁড়ায় গেছে। বাট যেভাবে হয়তো ইলেকশন হয়েছে সুন্দরভাবে, তারপর আমি জয়লাভ করেছি, সে আমার উপর অনেক ক্ষেপে গেছিল। সেই ইন্ডাস্ট্রিতে মানে আমাকে এত বেশি ভালোবাসে, সে ভালোবাসার জায়গাটা থেকে আমি তার ভালোবাসা রক্ষা করতে পারি নাই। আমি যেদিন রেজাল্ট আসে ইলেকশনের দিন, আমি তাকে ফোন করেছি অনেকবার, সে পিক করে নাই। পরবর্তীতে যখন পিক করে SMS করার পরে আমি তার কাছে মাপ চেয়েছিলাম এবং আমি বলেছিলাম যে আপু, এটা অ্যাসোসিয়েশন তোমার, আমাকে তো তুমি নিয়ে আসছোই। আর ইভেন সব থেকে বড় কথা হচ্ছে, আমি যখন সর্বপ্রথম শিল্পী সমিতিতে আমি আসি, আমাকে সেই ডোনেট করেছিল, আমাকে সেই টাকা দিয়ে ডোনেট করেছিল যে জয়, এটা আমার তো বড় বোন হিসাবে, এটা আমার তরফ থেকে, তুই সবার জন্য কাজ কর। আর সেই মানুষটার বিপরীতে আমি আবার গিয়ে 3 বছর পর ইলেকশন করেছি। এটা আমার কাছে খারাপ লেগেছিল। আমি বলেছি আপুকে যে আপু, আমার পোস্ট তোমাকে দিয়ে দিলাম, তুমি কাজ করো। একসময় সে আমাকে মাপও করে দেয় এবং পরবর্তীতে আবার আমাদের রিলেশনটা আবার আগের মতোই হয়ে যায়। আমাদের ফ্যামিলি মেম্বারের মতো একটা রিলেশন। সারাদিন ফোন দিবে, আমার বাচ্চার খবর নিবে, আমার ফ্যামিলির খবর নিবে। আসলে আর কিছু বলার নাই এখানে। একটা মানুষ অসুস্থ হবে, আমরা জানবো, তাকে দেখতে যাবো, তার পাশে যাব, সবাই আসবে, এই সময়টাও না তার হাতে হয়তো বা ছিল না। আমাদের সাংগঠনিক, আমাদের সম্মানিত আবার পিজিতে নিয়ে গেছে শুনলাম। এখন কি কারণে সেটাও তো জানি না। আসলে মনির সাথে বসলে, সেগুলো নিয়ে কথা বললে তখন বোঝা যাবে। তাকে নিয়ে বসার সময়টা তো আমরা কেউ পাইনি। সবাই তো আসলে অঞ্জনা আন্টিকে নিয়েই দৌড়াদৌড়ির মধ্যে ছিল। আর ওনাকে দেখার পরে মানে বুকটা জাস্ট ফেটে গেছে। এই জন্য যে মানে এই যে দেখলাম ওনার লাশটা, মানে ওনার চেহারাটা যখন দেখলাম হসপিটালে, ওনার চেহারা এই অঞ্জনা আন্টি আর সেই অঞ্জনা আন্টি এক না। হ্যাঁ, মানে আমার কাছে কেমন যেন আসলে কার ঘরের ভিতরে কি হচ্ছে আমরা কিছু জানি না। তবে ওনার টাকা পয়সার অভাব থাকার কথা না। হ্যাঁ, ওনার তো আসলে কিছুদিন আগেও নাকি শুনলাম উনি জায়গাটা বিক্রি করেছিলেন। হ্যাঁ, অনেক কিছু। এখন আসলে ঘরের যে ছিলেন, যারা ছিলেন, তারাই বলতে পারবে যে ঘটনাটা কি হয়েছে। ইউনাইটেডে শুনলাম 5 লাখ টাকার মতো বিল এসেছিল, তো সেটা তো কমপ্লিট হয়েই গিয়েছিল। জানি না না চিকিৎসার অভাব না। চিকিৎসা যখন আমরা সবাই জানতে পেরেছি, শিল্পী সমিতি জানতে পেরেছে, আপনারা জানতে পেরেছেন, আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছি তখন। হ্যাঁ, কিন্তু এটা যদি আরো আগে হতো তাহলে আপনি অবহেলা বলবেন? রাইট, অবশ্যই অবহেলা। অবশ্যই একটা মানুষ যদি এভাবে বিছানায় পড়ে থাকে, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে না, তো এটা কি আপনারা বলেন যে কি অবহেলা না? আপু, যদি ভুল না করে আপনি একটু তদন্তের কথার ভিতরে বলছিলেন, আসলে তদন্তর বিষয়টাকে একটু পরিষ্কার করবেন। তদন্ত কোনটা চাচ্ছে, কি চাচ্ছে, কেন তাকে এভাবে ফেলে রাখা হয়েছিল, এটাই, আর কিছু না। আমি এটাই জানতে চাই যে ওনাকে, আপনাদের মনেও এই প্রশ্ন, আমি জানি আপনাদের মনেও এই প্রশ্নটা, যে ওনাকে, উনি ব্রেন স্ট্রোকটা করার পরেও কেন এভাবে তাকে ফেলে রাখা হয়েছিল, কেন তাকে সময় মতো হসপিটালে নেওয়া হলো না, কেন আমাদেরকে জানানো হলো না, এটাই আমার, আর কিছু বলার নাই। আমরা তো জানতামই না যে উনি অসুস্থ। হ্যাঁ, পরে যখন জানলাম তখন তো উনি পিজিতে যাওয়ার পরে আমরা, না, উনি যখন ইউনাইটেডের লাস্ট সময়টা, একদিন লাস্ট সেদিন জানলাম, তারপরও জানলাম ভিতরে ঢুকে তার সাথে দেখা করে। আর উনি একজন ব্রেন স্ট্রোকের রোগী, তো নর্মালি মানে ওনার ঘুষ জ্ঞানই থাকার কথা না, এই আর কি। আমরা সবাই জানি, তারপর কি একটু আমাদের, আমি মুক্তি, আমি অভিনেত্রী, আমি মুক্তি।
দর্শক শ্রোতা দেখতে পাচ্ছি চিত্রনায়িকা পলিয়া পড়েছেন, পলিয়া পড়েছে কান্নাকাটি করছেন। আসলে দেখে না এটা কি সামনেটা কি এটা দাঁড়া আছে সবাই দোয়া করে, সবাই দোয়া করে। ওনার মতো 3 বছর শিল্পী আর আসবে। তিনি আমাদের একজন গার্জিয়ান ছিল। আজকে আমরা গার্জিয়ানকে শেষ বিদায় জানাবো, আর আসবে না আমাদের গার্জিয়ান। আমাদের বলছে আমি আসবো, আমি আসবো। আবার কিছু বলবে? তুমি কথা বলবে? নাম কি? কথা বলবে? আমি ফোন দিয়ে বললাম কি তোমার সাথে তো নাচতে পারলাম না আর পলির বার্থডেতে কেমনে নাচবি যে বীর কেমনে নাচবি কইলাম পলিও যখন অঞ্জনা ঢুকলো লাভ দিয়ে যাবে সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। পিছনে পিছনে আসি, সবাই একটু সুন্দর করে নেই। এই যে আসি আসি আরে নিতেছে না দূর নিতেছে রে ভাই বিয়ে নিতে আপনি এটা আমারে সাধারণ ওই বোম দেখছি দেখে বাইক থেকে বোমটা ধরি। হ্যাঁ ধরছি আমি। আমাদের সঙ্গে সর্বশেষ 2024-26 যে সমিতির নির্বাচনটি সেখানে অংশগ্রহণ করেছে অঞ্জনা আপা, কিন্তু বিজয়ী হতে পারেনি। কিন্তু আমরা প্রত্যেকটি মুহূর্ত অঞ্জনা আপার যে অ্যাক্টিভিটিস, অঞ্জনা আপার ভালোবাসা, অঞ্জনা আপার প্রতিটি কাজে যে সম্পৃক্ততা, আমাদের বিজয়ের চেয়েও অধিক বিজয় তিনি নিয়ে সবসময় আমাদের সঙ্গে চলাফেরা করেছে। সেখানে আসলে অঞ্জনা আপাকে নিয়ে বলতে গেলে আমি বলবো যে আমি যখন ঘরে ফিরে আমি আমার বাচ্চাকে যে আচরণ দেখি, আমার মনে হয় যে অঞ্জনা আপা সে নিষ্পাপ মানুষের মতোই ছিল। আর মানে আমি আমার শিশুকে তো অবশ্যই নিষ্পাপ বলবো, চঞ্চল বলবো। অঞ্জনা আপা মানে আমাদের এত সিনিয়র, এখনো আমাদের অনেকে শিশুর মতন, সন্তানের মতন ছিল। মানে আমরা যেখানে বলবো যে আমরা ওনার সন্তানের মতো, কিন্তু অঞ্জনা আপা ছিল আমাদের সন্তানের মতো। আসলে আমার কাছে তো এখনো মনে হয় না অঞ্জনা আপা মারা গেছে। আপনি লক্ষ্য করবেন যে অঞ্জনা আপার সঙ্গে যারা কাজ করেছে প্রত্যেকে দেখবেন চোখের পানিও বের হচ্ছে না, কারণ এখনো ফিলই করতে পারতেছে না যে অঞ্জনা আপা নাই। আপনার ভাই স্তব্ধ লেগে আছে। তো আমরা আসলে ছিলাম
ব্রেক করে উঠে বিকালে একদম ওনাকে পাওয়া যায়, মানে সন্ধ্যা রাত 8-10টা পর্যন্ত অনেক ভিড়। ওকে ঠিক আছে, বিকালের পরে আমি যাই সমিতি, ভূমিকা আছে আছে একজন আমাদের চলচ্চিত্রের। আপা একটা প্রশ্ন আছে, গতকাল রাতে নাকি অনেক সাংবাদিক তাকে দেখেছে গলায় তার দাগ আছে, তারপরে মাথায় দাগ, এরকম অনেক জায়গায় তার স্পট পাওয়া গেছে, মারার দাগ। তো এই সম্পর্কে কোনো কিছু কোনোদিন শেয়ার করেছে যে তার উপর কেউ অত্যাচার করে বা কিছু এমন? না, এটা আসলে কখনোই মানে বলে নেই, উনি এটা কখনোই বলে নাই যে মানে ওনার ফ্যামিলিতে প্রবলেম আছে এটা সেটা, এগুলো কখনোই বলে নাই। কারণ আমাদের সাথে এত ভালো সম্পর্ক, ওনার ভিতরের অনেক কথাগুলো আমাদের সাথে শেয়ার করতো। উনি আসলে একটা বাচ্চার মতো ছিল, যে আমরা যে মানে এত জুনিয়র আর্টিস্ট ওনার তুলনায়, উনি সবসময় কিন্তু বাচ্চার মতো বলতো যে আমার এটা হয়েছে, আমার এটা হয়েছে, আজকে এটা করছে, আজকে এটা করছি, সবসময় শেয়ার করতো। কিন্তু কখনো শুনি নাই তার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে, এটা আসলে আমরা জানি না আসলে। আর আমার মনে হয় না যে ওনার ফ্যামিলিতে কোনো প্রবলেম হতে পারে। আর গতকাল রাতে যতটুকু শুনলাম যে তার ছেলে হাসপাতালে তাকে দেখে চলে যায়, সারা রাত সে একা হাসপাতালে ছিল। একজন এত সিনিয়র শিল্পী, গুণী শিল্পীর মৃত্যুর সময় এই অবস্থাটা, এটা আপনার কাছে আসলে কেমন, আপনার দৃষ্টিতে? আমি আসলে এটা বলতে পারবো না, আমি নিজেও একটা প্রোগ্রামে ছিলাম, আমি প্রোগ্রাম থেকে আমি কালকে আসছি রাতে, অনেক রাতে আসছি, না হলে আমি নিজে। আর ইউসুফ ভাই তো ছিল, আরিফ ছিল, ছিল না, রঞ্জু ভাই। আমি বলছি, হ্যাঁ আমি বলি আমরা ছিলাম ওখানে। পরে যে কর্তব্যরত ডাক্তার যারা ছিল বললো কি আপনারা পরিবারের যে কজন সেই কজন, প্রথম যখন লাশটা বের করে নিয়ে আসলো স্ট্রেচারে করে, ওখানে গেলাম। ওখানে ছিল আমাদের শিল্পী সমিতির নাম কি সনি ছিল, আর ওনার মেয়ের জামাই, ওনার ছেলে, আমি, তারপরে আন্না, সাগর, আমরা সবাই গেলাম ওখানে, দেখলাম। দেখার পরে বলে কি এখন আপনারা চলে যাবেন, এখানে লাশের এখানে থাকতে পারবেন না, আপনারা চলে যান, আপনাদের কি কি কখন কি। তো জিজ্ঞেস করলো ওনার মেয়ের জামাই যে লাশ কিভাবে গোসল করানো, কোথায় কি আমরা তার বাসায় নিবো এখান থেকে। তো বললো যে সেটা সকালবেলা আসতে হবে, সকাল 9টার থেকে শুরু হয়, সবাই আসবে আপনারা। এখন আমরা আর কাউকে এর মধ্যে বোধহয় রঞ্জু ভাইরা ওরা সবাই আসবে, তো তখন রাতের বেলা একদম শেষে সনি ভাই বলছি আমি সেটাই আমি আসছি সেই ব্যাপারে। ওখানে গেলাম, তখন বললো যে এখন আর আপনাদের কোনো কাজ নেই। তো ওনার মেয়ে যায় বললো আমরা বনানী কবরস্থানে যাব, ওখানে যাব ভাগ টোটাল টিমটা ভালো। তখন আমি আবার অনেক অসুস্থ হয়ে গেছি, আমাকে ওই আমাদের জয় চৌধুরী আর ওর ওয়াইফ ছিল নীর আর আন্না আর সাগর বললো তোমরা চলে যাও। তো উপরে যখন নাকি আমরা বিদায় নিব তখন বলে যে এখানে কারো থাকার দরকার নেই, লাগবে না, আপনারা চলে যান। এখন আপনারা কি করবেন, এখন তো আর উনি বেঁচে নেই যে মেডিসিন আনে, এটার জন্য লাগবে না, চলে আসছে। তখন রঞ্জু ভাইরা পরবর্তীতে ওখানে কয়েকজন পরে ছিল, পরে আমি যখন ছিল তখন, কারণ এর মধ্যে অলরেডি হয়েছে কি ভাগ হয়ে গেছে, যে কবরস্থানে যাবে, কোথায় জুরাইন কবরস্থানে যাবে না এখানে যাবে, এই সমস্ত একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। এগুলি করার জন্য পুরো টিমটা ভাগ হয়ে গেল। তা আমি আবার ওদেরকে নিয়ে চলে গেলাম। আমি অসুস্থ, আমি কিন্তু এখনো হাঁটতে পারি না, দাঁড়ায় থাকলে অস্বস্তি বোধ করি। ওখান থেকেই আমরা চলে গেলাম, ওরা চলে গেল কবরস্থানে গিয়ে বোধ হয় তখন তো আজান ভোর হয়ে গেছে, ভোরবেলা। এই তো যদি বলতে আসলে অবশ্যই সুখে ছায়া বয়ে আসে ইন্ডাস্ট্রিতে, আমরা জানি। অঞ্জনা আপার ব্যাপারে কি জানতে? আসলেই হচ্ছে যে অঞ্জনা আপা সবসময় সবগুলো প্রোগ্রামে যেখানেই যেতেন তিনি, স্টেজ প্রোগ্রাম হোক, এমনি ঘরোয়া প্রোগ্রাম হোক, সব জায়গাতেই তিনি একটাই গান করতেন, ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। তো ওনার আশা আসলে শেষ হয়েছে, আল্লাহ তাকে তার আশা পূরণ করেছে ঢাকা শহরে। এখন আল্লাহ তার নিজের স্থায়ী ঠিকানাতে আল্লাহ তাকে নিয়েছে। আমরা দোয়া করি, খুব ভালো মনের মানুষ ছিল, শিল্পী হিসেবে যতখানি বড় ছিল তার চেয়ে অনেক বড় ছিল, তার অনেক বড় মনের মানুষ ছিল। তো এরকম একটা অবস্থায় তাকে হচ্ছে যে আমরা সবসময় পেতাম হচ্ছে যে মানে হচ্ছে যে সব শেষ আমাদের একটা হচ্ছে যে লোক, যাকে যেখানে বলা হতো, ডাকা হতো, যে কোনো অনুষ্ঠান হোক, কারো মৃত্যুবার্ষিকী হোক, কারো আলোচনা সভা হোক, কারো জন্মদিন, দাওয়াত বা যে কোনো,
হোক, সে নিজে অভিনয় করছে না, কিন্তু তাকে যদি মহরতে বলা হতো একদম চলে আসতো, কোনো দ্বিধা ছিল না, একদম সাদা মনের একটা মানুষ ছিল। আমরা তাকে হারিয়েছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি এমনিতেও হচ্ছে যে তিনি বেহেশত পাবেন, কারণ হচ্ছে যে আমরা মনে করি, কারণ হচ্ছে যে তিনি হচ্ছে যে অন্য ধর্ম থেকে আমাদের ধর্মে স্থানান্তরিত হয়েছিলেন, আমাদের ধর্মান্তরিত হয়েছিলেন। সো আমরা বিশ্বাস করি যে আল্লাহ সেখান থেকেও তাকে বেহেশত নসিব করবেন এবং তিনি খুব উপরে খুব ভালো থাকবেন। সর্বশেষ আপনার সাথে কবে কথা হয়েছিল, কি বলা হয়েছিল? সর্বশেষ কথা হয়েছিল ওনার সাথে আমার বেশ কিছুদিন আগে। আমি তো কানাডায় ছিলাম অনেকদিন, তার আগে কথা হয়েছিল। তার কথা ছিল, সেগুলা একান্তই তার নিজস্ব কিছু হতাশার কথা ছিল, কিছু হচ্ছে যে প্রয়োজনীয় কথা ছিল, কিছু তার কাছ থেকে আমরা কিছু দিক নির্দেশনাও পেয়েছি, আমাদের অনেক সাজেশনও দিয়েছিলেন পরবর্তী ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট নিয়ে, ইন্ডাস্ট্রির উন্নয়ন নিয়ে। সে সবসময় কিন্তু একটা মানে এই চলচ্চিত্রের উন্নয়নের জন্য একটা মানে হচ্ছে যে সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি ছিলেন। আর তাছাড়া উনি আমার সাথে কলিগও ছিলেন, আমরা সেন্সর বোর্ডে একসাথে কাজ করেছি। উনি একটা ভালো মনের মানুষ ছিলেন। একজন প্রযোজকের একটা সিনেমা কিভাবে সেটা ছেড়ে দিতে হবে, কিভাবে সেটাকে পাশ করিয়ে দিতে হবে, ছবিটা যেন আটকে না যায়, ছবিটা যেন পড়ে না থাকে, প্রযোজকের যেন ক্ষতি না হয়, সবসময় সেই চেষ্টাটাই করতেন তিনি। ওনার কি আসলে কোনো অপূর্ণতা ছিল বা জানতে পেরেছেন তখন, বা চাওয়া পাওয়া বা ইচ্ছা যেটা অপূর্ণ থেকে গেছে, এমন কিছু বলেছিলেন? ওনার অপূর্ণতা যেটা, সেটা হচ্ছে যে উনি সবসময় উনি মনে করতেন উনি নিজেকে যে তার একটা ডাক আসবে আবার নায়িকা হিসেবে, সে যার জন্য উনি নায়িকা কাজ শেষ করে আর কিন্তু হচ্ছে যে কোনো ক্যারেক্টার আর্টিস্টে উনি কাজ করেন, কোনোদিন তিনি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাজ করেননি। সবসময় তার মনে একটা বিশ্বাস ছিল সে আবার নায়িকা হয়ে ফিরে আসবেন, আবার সেন্ট্রাল ক্যারেক্টার করবেন। এরকম একটা ক্যারেক্টারের জন্য তার সবসময় একটা আফসোস ছিল, সবসময় একটা মনের আশা ছিল, এবং সবসময় সে বিশ্বাস করত যে কেউ না কেউ তাকে আবার তার হচ্ছে যে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে তাকে এই সিনেমায় ডাকবে এবং তাকে দিয়ে অভিনয় করাবে। এটাই কিন্তু তার অনেক বড়। বৃষ্টির সময় ভাই প্রতিনিয়ত দোয়া করবেন, আর আপনি মনে হয় ভাই স্যার একটু একটা শব্দ। আচ্ছা ভাই বিষয় আগে আসেন, বিষয় আগে আসেন। যেটা না পারেন নিচে রেখে দেন, যেটা না পারবেন নিচে রেখে দেন। ভাই আগে আসেন। ভাই আপনি ওঠেন না, অনেক খেলুন আমার কেন চেক চলে গেছে আমার 80-90 দশকের খুব জনপ্রিয় চিত্রনায়িকা, একটু জানবো তার সাথে নিশ্চয়ই কাজ করেছেন আপনি, একটু স্মৃতি জানতে চাই। তার সাথে কাজ করেছি এবং তার সাথে কাজ করেছি, আর সবচেয়ে বেশি তার সাথে আমি প্রথম ছবি করেছি। সেই ছবিটা আমাদের ভাগ্যে গুণে হয়তো রিলিজ হয়নি সেটা, কিন্তু তারপর থেকে মানে তার সাথে এমন সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, মানে নিজের বোনের মতো সে আমাকে দেখতো। সবচেয়ে বড় কথা, সব আমাদের বাসার কোনো
অনুষ্ঠান হলে সে আসতো, তার বাসায় আমাকে ডাকতো, আমার বাসায় সবসময় সে আসতো। মানে এটা ভুলার নাই। এই জন্যই তার ছেলে কাঁদছে উনি যে আপু আন্টি তুমি তো দেখেছো আম্মু তোমার বাসায় তোমার এটা আসে, এটা বলতো যে তোর এটা ভালো হয়েছে ওইটা ভালো হয়েছে। এখন এখন আর কে বলবো, কোন কিছু হলে কয়ে তোরা এটা ভালো হয়েছে, এটা কেমনি বানাইছো, জানতো মোবাইলে যে আপু এটা করছে। কিন্তু মানে তার মতো আসলে হয় না, আর পাবো না কাউকে। সে আমাকে ছোট বোনের মতো জানতো এবং কোনো অনুষ্ঠানে গেলে তার সাথে সে আমাকে মনে করেন আমাকে বাসায় সবসময় দিয়ে আসতো এবং নিয়েও আসতো। অনেক সময় যে নিয়ে আসতো আবার দিয়েও আসতো, যত রাতি হতো। মানে অঞ্জনাকে আসলে ভুলতে পারবো না। সে তার অল্প সময়ে মানে এত অল্প সময়ে সে চলে যাবে এটা মানে পাচ্ছি না। কারণ মানে যেভাবে অসুখগুলো তাকে ধরছে আর কি বলবো বলো। লাস্ট শুটিং করতে গিয়ে কোনো স্মৃতি আছে? হ্যাঁ, শুটিং এর কোনো ই নাই এমনি। মানে শুটিং এ ওরকম সে তো খুবই ছিল ভালো, মানে সব সময় একসাথে বসে, মানে আমরা না খেলে সে খেত না, মানে সবার সাথে একসাথে থাকা, আড্ডা মারা, মানে এই দেশ সবসময় একটা ছিল। কি কি ছবি করছেন মনে আছে? না, ওনার সাথে আমার একটাই ছবি ছিল, সেটা হলো আপনার নির্মাতা ছিল না না হ্যাঁ যাই হোক নামটা আমার মনে নেই। যে গানটা দিয়ে জনপ্রিয়তা ঢাকা শহর আইসা আমার, এটার কোনো গল্প আপনি শুনেছেন? এটার গল্প এটা যেখানেই যায় মনে করেন যে এই ফাংশনেই যাবে, সেই কারো বার্থডেতে হোক কারো বিয়েতে হোক, তাকে এই গানটা দিতেই হবে এবং তাকে বলবে যে হলো আপু আপনার একটা গান শুনবো, আপনার এই গানটা। সে সব সময় আমি এই গানটা শুনছি বলতো এবং সে খুব ভালোই গাইবে। সেই গানটা এখন কি আপনার মনে আছে? সেটা তো আছে যে ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইলো, অশিক্ষিত ছবির গানটা। এটা থেকেই উনি জনপ্রিয়তা বেশি পাইছে, এই ছবি থেকেই তার বেশি আর কি হলো রাজ্জাক ভাইয়ের সাথে জনপ্রিয়। হ্যাঁ, সবাই তাকে এই ছবি থেকেই, সবাই এই গানটার থেকেই তাকে বেশি চিনে। এবং কি বলবো, আমার সাথে একটা খুবই ভালো একটা সম্পর্ক। মানে এটা আসলে এভাবে হঠাৎ চলে যাবে, এটা এখানে মনে করেন ছোট বড়, এখানে দারোয়ান উমুক তুমুক যারা আছে ছোটখাটো যারা ক্যারেক্টার বা অভিনয় করতো, সবাইকে মনে করেন যাওয়ার সময় টাকাটা দিত, বুঝছেন, মানে সবাই হাতে কিছু না কিছু দিয়ে যেত। সবাই আপনি জিজ্ঞেস করবেন যে কোনো মানুষকে, কোনো মানুষ বলবে না যে তাকে ভালো বলবে, সবাই ভালো। এবং কোনো কেউ যদি তাকে দাওয়াত দিত, মানে যে কোনো জায়গায় অনুষ্ঠানে, সে ঠিকই কিন্তু যেত, কোনো জায়গায় মিস করতে হবে। এই যে দুইটা মানে আপনাদের একটা অনুষ্ঠান গেল কিছুদিন আগে, পিকনিক ছিল, সেখানে আমি না দেখে তাকে আমি ওকে রিং দিছি মনিকে, কিরে সবাইকে অনেককেই দেখলাম, আপুকে তো দেখলাম না। তখন আপু অসুস্থ, তখন বললো যে আমার আন্টি আপনাদের তো মনে হয় 25 তারিখে না কত তারিখে ডিসেম্বর, তখন ওই দিন থেকেই তো 24 তারিখ থেকেই তো। তখন আমি বললাম যে আম্মু আসি, আমি এখনই আসি। কয় না আন্টি আইসো না, আম্মু মানা করছে। আম্মু কি কেন মানা করবে, কেন কি হয়েছে, কি অসুস্থ? কয় না ওরকম কিছু হয় নাই, কয়েকদিনে চলে যাবে বাসায় আসলে তুমি আইসো। পরে না আমার এক বান্ধবী ওই যে জেনি, ও তো খুঁজে পাইতেছে না, কি ব্যাপার নিশাদ। পরে আমি কি না অঞ্জনা আপার সাথে কথা হয় না, ওর সাথে কথা হয়েছে, কিন্তু মনি আমাকে বলছে বলিস না, এই জন্য আমি মানে ওটা করে গেছি। পরে ও খুঁজাই বলছে না কি বল। তখন বললো যে অসুস্থ, কি হয়েছে ওখানে কি তখন ও সমস্ত রিপোর্ট গুলা নিয়েছে, বুঝছো, রিপোর্ট গুলা নিয়ে পিজিতে ওর আত্মীয় হয়, ওর কাছে দেখানোর পরে আমরা মানে ওই মিডিয়াতে প্রথম দিয়ে আমাকে ট্যাগ করছে এবং সবাই জানতে পারছে যে অঞ্জনা আপুর কথা বলবো। আপনারা দর্শক ভাই বোনেরা যে যেখানে আছেন, দেশে বিদেশে, আপনারা সবাই অশিক্ষিত ছবির আগে 80 দশকের আগে অশিক্ষিত ছবিটা সবাই দেখেছেন। আরো অনেক ছবি আছে, কিন্তু এই অশিক্ষিত তার একটা যে নাম, সেই নামটা মনে করেন সারা
বাংলাদেশের মানুষ চিনে তাকে এই গান থেকে। তাই বলবো আপনারা যেহেতু চলেই গেছে, আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না এই পৃথিবীতে, সবাই তার জন্য দোয়া করবেন। সে একটা হাসি খুশি মানুষ ছিল, সে যেন ভালো থাকে, আপনারা তার জন্য দোয়া করবেন। আমি চিত্রনায়িকা নিশা। আমি তো বললাম